সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিদ্যুৎ জ্বালানি সংকটে বিপর্যস্ত পর্যটন খাত, প্রভাব পড়েছে টাওয়ার আর ডাটা সেন্টারেও। ক্রয়াদেশ হারানোর শঙ্কা জানালেন বিসিআই সভাপতি। গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। হামের প্রকোপ কমার লক্ষণ নেই, আরও দুজনের মৃত্যু। অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি টিকা নেয়ার তাগিদ। 4 দিন পর্যন্ত জ্বর ছিল, তারপর ফার্মেসিতে ওষুধ খাওয়াইছি, কমে না দেখে মিটপুরে গেছি। র্যাশ ওঠার সাথে জ্বর, প্রচুর জ্বরই কমে না। 8 দিন তামাকিতে ভর্তি আমরা। একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে নৌ অবরোধ। নিষেধাজ্ঞাকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিলেন তেহরান। বিমান খাতের আধুনিকায়নে একাধিক এয়ারপোর্ট ও এভিয়েশন হাব গড়ে তুলতে চায় সরকার। দুর্নীতি বন্ধে নতুন বেতন কাঠামো ও নিয়োগ পরিকল্পনা। একটা এভিয়েশন হাব তৈরি করার জন্য নীলফামারীতে অনেক জায়গা আছে। সৈয়দপুরে আমরা কার্গো হ্যান্ডলিং করার জন্য বিস্তর একটা সম্ভাবনা রয়েছে। জয়পুরহাটে অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ। দালালির মাধ্যমে এনআইডি সংগ্রহ করে অর্ধ শতাধিক ব্যক্তির নামে তুলেছেন ভুয়া ঋণ। এবং নাটকীয় জয় ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান। লা লিগায় স্বস্তির জয় রিয়ালের। ইপিএলে চেলসির টানা 5ম হার। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি মশিউর অনেক। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও আছে অপেক্ষার দীর্ঘ লাইন। তেলের দাম বাড়ানোর পাশাপাশি পাম্পগুলোতে অতিরিক্ত 20% সরবরাহের পরেও কমেনি ভোগান্তি। গত রাত থেকেই পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, যা ছাড়িয়েছে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। যান মালিক চালকরা বলছেন, কেউ সন্ধ্যা থেকে, কেউ বা মধ্যরাত থেকে দাঁড়িয়েছেন লাইনে। সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে ফুয়েল পাসধারী 1200 টাকার আর পাস না থাকা চালকদের 700 টাকার তেল দেয়া হচ্ছে। এতে বাইক চালকদের তোপের মুখে পড়ছেন পাম্পের কর্মচারীরা। ঢাকার পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ বৃদ্ধির পর কিছুটা কমেছে সংকট। তেল না পাওয়ার যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। ভোগান্তি কমে নাই, 2টা সময় লাইন দিয়েছে। এই সিরিয়াল পাওয়ার জন্য 2টা সময় লাইন দিয়ে সারা রাত বসে। 2টা পাম্পে ঘুরে আসছি, বলছে ওনারা তেল নাই, মানে লম্বা লাইন। আর এখন পর্যন্ত চোখে তো ঘুম নাই, খাওয়া দাওয়া কিছুই নেই আমাদের। পুরো বাংলাদেশ সিস্টেমেরই সমস্যা, আর কিছু বলার নেই। আমি গতকাল সন্ধ্যার পরে গাড়ি দাঁড় করায় রাখছিলাম। তাহলে আজকের মতো দেন, আমরা ফুয়েল কাট করবো কিভাবে? প্রতিদিনই মাইকিং করতেছি যে সবাই ফুয়েল কাট নিয়ে আসবেন, যাদের ফুয়েল পাস আছে। এদের লিমিট অনুযায়ী কতটুকু ঢোকে, যদি 1200 টাকা ঢোকে তাহলে 1200 টাকা লিমিট, আর না হয় 1500 টাকা লিমিট দিই আমরা। আর যাদের ফুয়েল পাস নাই তাদেরকে 500 টাকা দিচ্ছি। রাজধানীর বাইরে জ্বালানি তেল সংগ্রহে কাটছেই না ভোগান্তি। আর তেল সংকটে দেশের বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। বেশিরভাগ ফিলিং স্টেশনেই রেশনিং পদ্ধতি বহাল রয়েছে, তবে অনেক জায়গাতে আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে করে বাইকার সহ যানবাহন মালিক ও চালকদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজমান হচ্ছে। আর দীর্ঘ সিরিয়ালের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বাকিদের। এছাড়াও চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেক গ্রাহক। রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় অনেক পাম্প তেল সংকটে বন্ধ রাখা হয়েছে। মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে দ্রুত সময়ের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। গতকালকে আমি দুর্গাপুরে ভোর 6টার দিকে ছিলাম, 6টা থেকে 4টে পর্যন্ত ছিলাম। ওখানে কোনো তেল পাইনি, 1 ফোঁটাও আমি তেল পাইনি।
তেল তো নাই দেশো, তেল থাকলে ঠিক আমরা সিরিয়াল দাঁড়ানোর দরকার ছিল না। আমরা তো টাকার হিসাব করি না যে টাকা ঠিক আছে বাড়ছে দিতেছি, কিন্তু আইয়া তো সিরিয়ালে দাঁড়ায় সময় লস আমাদের। প্রতিনিয়ত এরকম ভাবে হ্যারাসমেন্ট যদি আমরা হইতে আমাদের যে কাজেরও ক্ষতি, সময়েরও ক্ষতি। গভর্নমেন্ট যেন ফুয়েল কার্ডের মাধ্যমে সঠিক যারা ক্রেতা, যাদের প্রয়োজন তেল, তাদেরকে মাঝে যেন বিতরণ করে। রাজধানী এবং রাজধানীর বাইরের তেল সরবরাহের বিষয়ে খবরাখবর রাখবো, বিশেষ করে আমাদের সঙ্গে রাজধানী থেকে এবং শেরপুর থেকে যুক্ত হয়েছেন প্রতিনিধিরা। রাজধানীতে আমাদের সঙ্গে আছেন ফয়সাল মাহমুদ। ফয়সাল, আপনার মাধ্যমে জানতে চাই, আপনি তো বিজয় সরণী এলাকাতে আছেন, তো তেলের জন্য অপেক্ষা কেন কমছে না, কি বলছেন সেখানকার যারা দায়িত্বরত আছেন? অনেক মূলত আসলে আমরা কিছুক্ষণ আগেই ট্রাস্ট ফিলিং স্টেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছিলাম, তাকেও আমরা আসলে একই প্রশ্ন করেছিলাম যে সরকার থেকে তো অতিরিক্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তারপরেও কেন মানুষের এই দীর্ঘ সিরিয়াল কেন কমছে না। তিনি যেমনটি জানিয়েছিলেন যে আসলে গত বছরের ঠিক এই সময়টাই যে জ্বালানি সরবরাহ করা হতো সরকারের পক্ষ থেকে, বিপিসির পক্ষ থেকে, সেটি কিন্তু ঠিক এখনও সেই একই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তবে মানুষের মধ্যে যেহেতু মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাতকে কেন্দ্র করে কিছুটা শঙ্কা বা কিছুটা তাদের কাছে কিছুটা সংকটের কারণেই মূলত মানুষের মধ্যে কিছুটা আতঙ্কের কারণেই তারা অতিরিক্ত জ্বালানি নেওয়ার জন্য চেষ্টা করছে। আর এই জ্বালানি থেকেই মূলত সেই সংকটটার সৃষ্টি হচ্ছে মানুষের মাঝে, কিংবা জ্বালানি এই যে মানুষের পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়ার পরেও মানুষের এই দীর্ঘ সিরিয়াল কমছে না, সেই আতঙ্ক যতক্ষণ নাগাদ কমবে বা কাটবে ততক্ষণ পর্যন্ত এই সংকট কমবে না। তবে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে রাজধানীর 25টি ফিলিং স্টেশনকে পাইলট প্রকল্পের মাধ্যমে ফুয়েল পাসের আওতায় আনা হয়েছে। অর্থাৎ যে সকল বাইকার, যে সকল যারা মূলত বিভিন্ন রাইড শেয়ার করে থাকেন, সেই সকল বাইকারদের জন্য মূলত এই ফুয়েল পাসটা দেওয়া হয়েছে। তারা যারা নির্ধারিত এই কার্ড ব্যবহার করবেন তাদেরকেই এই ফিলিং স্টেশন থেকে এখন পর্যন্ত প্রায় 1400-1500 টাকার করে তেল দেওয়া হচ্ছে। এর বাইরে কিছু কিছু ক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে যাদের ফুয়েল কার্ড নেই তাদেরকে হয়তো 500 টাকার কিংবা 600 টাকার তেল দেওয়া হয়েছে। তবে আমরা যতদূর দেখছি বা এখন পর্যন্ত যেমনটি দেখছি যে বা এখানকার যারা গ্রাহকরা রয়েছেন, যারা তেল নিতে আসছেন, বিভিন্ন চালকরা, তাদের সাথে কথা বলছি, তারা বলছেন অন্যান্য দিনের তুলনায় আজকে কিছুটা কম। এখানে দীর্ঘ সিরিয়াল আমরা যেমনটি বলছিলাম সেই জায়গাটা এখন কিছুটা কমেছে। গত দুদিন থেকে যেহেতু সরকার থেকে অতিরিক্ত 20% জ্বালানি সরবরাহ করেছে, ফলে সেই চাপ কিছুটা কমেছে। সামনে ভবিষ্যতে সামনের দিকে সেই চাপটা হয়তো আরও কমে আসবে বলে প্রত্যাশা করছেন ফিলিং স্টেশনের মালিক এবং গ্রাহকরা। অনেক ফয়সাল, যেমনটা আপনি বলেছিলেন, আসলে সংশ্লিষ্টরা কিছু এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না। শেরপুরের দিকে একটু তাকাতে চাই, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন আদিল মাহমুদ। উজ্জ্বল, আমি উজ্জ্বলের কাছে একটু জানতে চাই। উজ্জ্বল, সকাল থেকে ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা আসলে সেই প্রেক্ষাপট অর্থাৎ রাজধানীর বাইরে তেল কেমন পাচ্ছে, আপনার সেখানে বা কেমন পাচ্ছে? অনেক এই ইরান যুদ্ধের পর থেকে কিন্তু শেরপুরে যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, সেই পাম্পটি হচ্ছে এনিউ আহমেদ একটি পাম্প। গত গাড়িতে তেল কিছু গাড়িকে তেল দেওয়া হয়েছিল। এরপর কিন্তু আমরা যদি আপনাকে একটু দেখাই যে দীর্ঘ সারি গত 2-3 দিন যাবত অপেক্ষা করছে তেলের জন্য। আর এখানে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এখানে অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে, আসলে এই অ্যাপস কিন্তু কোনো কাজেই লাগছে না। এই অ্যাপসের মাধ্যমে গুটি কয়েক তেল পাওয়ার পরে কিন্তু বিশৃঙ্খলার কারণে সেই পাম্প মালিকরা কিন্তু সেই পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি যে এখানে যারা গাড়ির আছে চালক এবং শ্রমিক, তারা কিন্তু 2-3 দিন যাবত অপেক্ষা করছে এখানে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, রাতের পর রাত জেগেও কিন্তু তারা সেইখানে তেল সরবরাহ পাচ্ছে না। আরেকটি গতকালকে কিন্তু বেশ কিছু অসাধু পাম্পেরও কিন্তু এখানে কিছু কার্যকারী কারণে কিন্তু এই তেলের ডিস্ট্রিবিউশনটাও ভেস্তে যাচ্ছে। গতকালকে বাবর ফিলিং স্টেশন নামে একটি স্টেশনে 800 লিটার ডিজেল পাচারকালে কিন্তু পুলিশ আটক করেছে সেই পাম্পেরই 2 জন কর্মচারী সহ। অনেক আমি যদি আপনাকে একটু বলি যে এখানে একজন শ্রমিক আছেন, আমি তাকে কথা বলবো যে আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন এই তেলের জন্য, যদি আমাকে একটু আপনি বলেন। আপনি কখন আসছেন? আপনি বলেন তো কখন আসছেন? আমরা আছি 16 ঘন্টা ধরে, কালকে থেকে আছি এখানে। তেল পাচ্ছি না। কি বলছে পাম্পের মালিক? তেল বলছে তেল আইতাছে,
এই কথাই বলছে। আপনাদের পরিবহন বন্ধ করে দিতে যাচ্ছে। আপনি শুনছিলেন একজন শ্রমিক দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন তেল আসবে। আর আমি পাম্প মালিকের সঙ্গে কথা বলেছিলাম অনেক, তারা আমাকে যেটুকু জানিয়েছে আসলে তারা সেই ডিস্ট্রিবিউটার থেকে ডিপোগুলো থেকে কিন্তু তারা আমাকে যেটুকু জানিয়েছে আসলে ডিপোগুলো থেকে কিন্তু তেল সরবরাহ পাচ্ছে না, যেটি আমাদেরকে জানিয়েছে। তবে একটি বিষয় আমি বলি, যদি প্রশাসনের এখানে কঠোর নজরদারি না থাকে তেলের এই বিপণন ব্যবস্থা কিন্তু আরো ভেস্তে যাবে। উজ্জ্বল, প্রশাসনিক তৎপরতা আসলেই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। তীব্র লোডশেডিং আর জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত। বাধ্য হয়ে অনেক হোটেলে সীমিত হয়েছে সেবার মান, আর পর্যটকরাও হোটেল বুকিংয়ের আগে নিশ্চিত জেনারেটর সুবিধা সম্পর্কে নিশ্চিত হয়ে তারপরেই তারা আসলে সেখানে রুম ভাড়া নিচ্ছেন। এই যে পরিস্থিতি, তার নিয়ন্ত্রণে সরকারের বিশেষ হস্তক্ষেপ চাচ্ছেন সেখানকার যারা ব্যবসায়ী, যারা সংশ্লিষ্ট, তারা সবাই। 5 তারকা মানের এই হোটেল কদিন আগেও ছিল আলো ঝলমলে, অথচ জ্বালানি সংকট আর তীব্র লোডশেডিংয়ের চাপে এখন অনেকটা ম্লান। পর্যটন নগরী কক্সবাজারের সবগুলো হোটেল মোটেলের চিত্র অনেকটা এমন। দিনের বেলা সূর্যের আলো থাকলেও রাতে তৈরি হয় গুমোট পরিবেশ। 5-6 ঘন্টার বেশিও লোডশেডিং হচ্ছে। সো 6 ঘন্টা যদি লোডশেডিং হয়, আমার কাছ থেকে প্রায় আপনার 170 লিটার ডিজেল আমাকে ব্যবহার করতে হচ্ছে। দেশের যে পরিস্থিতি, ডিজেলটা ঠিক মতো তো পাওয়া যায় না। এই গরমের মধ্যে আমরা অন্তত ফাঁকাটা চালু রাখতে না পারি, লাইটটা জ্বালিয়ে দিতে না পারি, এই যে কথা বাদই দিলাম। তাহলে যারা অনেক কষ্ট করে কক্সবাজার ভ্রমণে আসতেছেন, তারা আবার নতুন করে কষ্ট করতেছে। এভাবে চলতে গেলে কক্সবাজার থেকে সরকার যে রাজস্ব পায় এটা অনেক ক্ষতি হবে। পর্যটকদের সেবা নিশ্চিতে হোটেল মোটেলগুলোতে নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকলেও জ্বালানি সংকটে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে অনেক হোটেল মোটেল রুম সার্ভিস, সেন্ট্রাল এসি, লাইটিং, লাইভ মিউজিক সহ নানা সুবিধা সীমিত করেছে। ইলেকট্রিসিটি কনজাম্পশনের ক্ষেত্রে লিফট অনেক বড় ভূমিকা রাখে, সেখানেও আমরা লিমিট করার চেষ্টা করছি, স্পেশালি সন্ধ্যার পরে। আমাদের লবির এসিটা অলমোস্ট অফই থাকে আপনার যখন জেনারেটর অন করা হয়। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে লন্ড্রি সার্ভিস আছে সেটাও এফেক্ট হচ্ছে, লন্ড্রি আমরা ক্লোজ করে রাখছি। আমার এখানে দেখেন 10টা এসি, আমরা এখানে চালাচ্ছি মাত্র 3টা হয় 2। এমন পরিস্থিতিতে পর্যটকরাও কাঙ্ক্ষিত সেবা পেতে হোটেল বুকিংয়ের আগে জেনারেটর সার্ভিস নিশ্চিত করছেন। একই সংকটে পড়েছেন রেস্তোরাঁ মালিকরাও। প্রথমে জিজ্ঞেস করে আপনি আমাদের জন্য বিদ্যুৎ কিংবা আপনার জ্বালানি যথাযথ মজুত আছে কিনা, তখন কিন্তু আমাদের বলতে হয় আমাদের আছে। কক্সবাজারে 4.5 শতাধিক হোটেল মোটেলে প্রতিদিন প্রায় 10,000 লিটার জ্বালানির চাহিদা। লোডশেডিং বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে দ্বিগুণ। শহীদুল সুমন, যমুনা নিউজ। মাত্রাতিরিক্ত লোডশেডিং এবং অপ্রতুল বিদ্যুৎ সরবরাহের প্রভাব পড়তে শুরু করেছে দেশের টেলিকম খাতগুলোতে। একের পর এক সাইট ডাউন হতে শুরু করেছে। বিভিন্ন অঞ্চলের টাওয়ার, ডাটা সেন্টার, নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এমটপ বলছে, নেটওয়ার্ক সচল রাখার জন্য বর্তমানে প্রতিদিন 1 লাখ লিটারের বেশি জ্বালানির দরকার হচ্ছে, কিন্তু স্থানীয় ফিলিং স্টেশন থেকে চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে খুবই সামান্য। পরিস্থিতি উত্তরণের কৌশল নির্ধারণে বিদ্যুৎ বিভাগ, মোবাইল অপারেটর সহ অংশীজনদের নিয়ে আগামীকাল জরুরি সভা আহ্বান করেছে পিটিআরসি। দেশজুড়ে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে টেলিকম খাতে। বিভিন্ন অঞ্চল থেকে সাইট ডাউনের খবর আসছে। ডাটা সেন্টার ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন সংশ্লিষ্টরা। পপসমূহ বন্ধের উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। বিষয়টি নীতি নির্ধারকদের জানানো হয়েছে। বলা হচ্ছে, তৃণমূলে 10 থেকে 15% সাইট ডাউন বা বন্ধ হয়েছে, যার প্রভাবে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা প্রদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সব অপারেটরের ক্ষেত্রে প্রায় অ্যাভারেজ 10% থেকে 15% কিন্তু টাওয়ারে কোনো ইলেকট্রিসিটি নেই। আমরা যতটুকু পেরেছি জেনারেটর দিয়ে চালাচ্ছি, যতটুকু পারছি না সেক্ষেত্রে নেটওয়ার্কটা অফ থাকছে। এখন নেটওয়ার্কটা খুব ভালনারেবল জায়গায় আছে। যদি এটার সুরাহা না হয় এবং এইভাবে যদি বিদ্যুৎ চলে যায় 4-5 ঘন্টা, তাহলে কোর নেটওয়ার্কগুলো হুমকির মধ্যে পড়ে যাবে। 4টি মোবাইল ফোন অপারেটরের 27টি ডাটা সেন্টার আছে। প্রতিটি ডাটা সেন্টার সচল রাখার জন্য ব্যবহার হচ্ছে একাধিক জেনারেটর।
প্রতিটি জেনারেটরের জন্য প্রতিদিন দরকার পড়ছে সর্বোচ্চ ৩৫০০ লিটার ডিজেল। এর সাথে টাওয়ার সচল রাখতে আরও বাড়তি জ্বালানির প্রয়োজন, কিন্তু স্থানীয় ফিলিং স্টেশন থেকে চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে খুবই সামান্য। যথেষ্ট পরিমাণ সহযোগিতা সহমর্মিতার কথা বলা হয়েছে, কিন্তু গ্রাউন্ড পর্যায়ে এই ইমপ্লিকেশনসটা আসলে বা ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে আমরা এটার একটু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। যে এখান থেকে বিপিসি যদি একটা নির্দেশনা দিয়ে দেয় পেট্রোল পাম্পগুলোকে বা ডিপোগুলোকে, যে একটা সুসংহত একটা মানে নিরবিচ্ছিন্নভাবে যেন আমরা এই সাপোর্টটা পাই ওনাদের কাছ থেকে, পেট্রোল অথবা ডিজেল যেখানে যেটা যেভাবে প্রয়োজন। টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি এ খাতে জরুরি জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বিটিআরসি। করণীয় নির্ধারণে আগামীকাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো এবং মোবাইল অপারেটরদের নিয়ে সভা আহ্বান করেছে সংস্থাটি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে জ্বালানি শূন্য হবে এমন শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান। প্রাক বাজেট আলোচনায় এমন উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। জানান, এসব ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে। এদিকে এনবিআর চেয়ারম্যান বলেন, নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠান মাত্র 8 লাখ, অথচ অর্থনৈতিক ইউনিট কোটির ওপরে। দেশের স্বার্থেই রাজস্ব বাড়ানোর চাপে আছে এনবিআর, তাই কর ফাঁকি রোধে কঠোর হওয়ার বিকল্প নেই। সকালে রাজস্ব ভবনে ঢাকা চেম্বার, বাংলাদেশ চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে বাজেট নিয়ে আলোচনায় বসে এনবিআর। ব্যবসায়ী নেতারা ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা নির্ধারণের দাবি জানান। ব্যবসায়ীদের স্বার্থে সম্পদ কর বা সারচার্জ ধীরে ধীরে বিলোপের পাশাপাশি টার্নওভার করের হার কমানোর আহ্বান জানানো হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার কমিয়ে 25% নিয়ে আসার তাগিদও দেন ব্যবসায়ী নেতারা। আর ব্যবসার খরচ কমাতে করজাল সম্প্রসারণ এবং কর কাঠামো সহজ করার উপরেও গুরুত্ব দেওয়া হয় এই সভায়। ইলেকট্রিসিটি থাকে না এবং এই ডিজেলও কিন্তু পাওয়া যাচ্ছে না। ফ্যাক্টরি কিন্তু ওয়ার্ড টাইমের সংখ্যা বেড়ে গেছে, কারণ যখন আসে তখন আবার চালাচ্ছে, কি করবে? এবং এই অবস্থায় কিন্তু এখন চলছে। গত 1 সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, এবং তোমরা তো এই তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে। রিফান্ডের ক্ষেত্রে আমরা এখন বিগত বারবার বলছেন যে আমরা বিভিন্ন জায়গায় টাকা নিয়ে নিই, এটা অটোমেটিক্যালি তাদের ব্যাংকের স্ট্রেইট বাংলাদেশ ব্যাংক থেকে সোজা ট্যাক্সপেয়ার ব্যাংক অ্যাকাউন্ট। গত 24 ঘন্টার হাম ও উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 2 রোগীর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে 123 জন, মোট ভর্তি 484 রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 223 জন। মোট আক্রান্ত রোগী 25,935 জন। এই পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 17,085 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 14,106 জন। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলেই আইসোলেশনে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। মিটপুরে গেছি, সেই জায়গায় আমার পরীক্ষা নিরীক্ষা দিছে, ভর্তি দিছে। সেই জায়গায় 4 দিন ছিলাম, মোটেও জ্বর কমে নেই একটু। তারপরে এই জায়গায় পাঠাইছে, এই জায়গায় আসার পরে এখন একটু মানে সুস্থ আছে। হঠাৎ শরীরে র্যাশ ওঠা শুরু করছে, র্যাশ ওঠার সাথে জ্বর, প্রচুর জ্বরই কমে না। 8 দিন তো আমাকে যে ভর্তি, আমরা গোপালগঞ্জ হসপিটালে ছিলাম, সেই জায়গা থেকে এখানে আসছি। 3টা হসপিটাল থেকে ফেরত দিয়ে দিছে, পরে মিটফুড থেকে এখানে আসতে বলছে, তো পরে এখানে আসছে, পরে ওরে ভর্তি রাখছে। ঠাকুরগাঁও থেকে হামের পরিস্থিতি জানাবেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, আপনি নিশ্চয়ই চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, তো জানতে চাই যে আক্রান্তদের সুস্থ হওয়ার বিষয়ে তারা কি বলছেন আর টিকা কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে? হ্যাঁ, অনেক টিকা কার্যক্রম চলমান রয়েছে। তো আমি এখন রয়েছি ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে টিকা দান কেন্দ্র যেটি রয়েছে। এখানে গত 20 এপ্রিল থেকে ঠাকুরগাঁও
পৌরসভা এবং ঠাকুরগাঁও আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো থেকে অভিভাবকরা তাদের শিশু সন্তানদের নিয়ে আসছেন, এখানে টিকা দিতে নিয়ে আসতেছেন। এবং আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে শিশু রোগী সকাল থেকে আসছিল এবং এখানে অনেক যারা দায়িত্বে রয়েছেন তারা এই টিকা কার্যক্রমের সঙ্গে তারা শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন পর্যন্ত এখানে কতজন শিশু আজকে টিকা নিয়েছেন? ভাই এ পর্যন্ত প্রায় 200 জনের মতোকে টিকা দিলাম আমরা। এটা কি আজকেই শুধু? কোথা থেকে আসে? আসলে বিভিন্ন জায়গা থেকে আসতেছে, যেমন আপনাদের ওই যে সালান্দর, চৌধুরীহাট, তারপর হচ্ছে সাহাপাড়া, মুন্সিপাড়া, বরুণাগাঁও, তারপর আপনার ওই যে খোঁচাবাড়ি, নারগুল, বিভিন্ন জায়গা থেকে আসতেছে। হ্যাঁ, অনেক শুনলেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসছেন এবং আপনারা দেখছেন যে রোগীরা আসছেন এবং টিকা যে কেন্দ্র রয়েছে সেই টিকা কেন্দ্রে আসছেন এবং টিকা নিচ্ছেন। এবং দুপুর হওয়ার কারণে রোগীর সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে। তবে একটি বিষয় বলে রাখি যে এখানে চলতি বছরে অর্থাৎ 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 3 জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে আমরোগ নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা এবং গত 24 ঘন্টায় সন্দেহজনক রোগী কোনো শনাক্ত হয়নি। 48 জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তাদের মধ্যে 37 জন চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি চলে গিয়েছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে মোট 117 জনের শরীরে উপসর্গ শনাক্ত করা হয়েছে এবং 87 জন রোগীর ল্যাব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ধন্যবাদ পার্থ সারথী দাস আমাদের সঙ্গে যুক্ত থেকে সেখানকার অর্থাৎ ঠাকুরগাঁওয়ের যেই পরিস্থিতি, হামের পরিস্থিতি, তার বিস্তারিত জানানোর জন্য। দর্শক, রাজধানীর শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। The better health care of our people. We understand your healthcare system is highly developed as compared to other countries of the world. We want to reach at that level. I want to draw your kind attention to one thing. During the time of Corona, our doctors, our nurses and supporting subordinate staffs, they made a hard labor with full courage to face that pandemic. And I must say, they own the game. Our mortality rate due to Corona was not much higher as compared to the other countries' mortality rate in the world. Successfully, our doctors handled this pandemic. Even in the running situation of measles attack in our country, which have been occurred due to the failure of the previous government, by making the stock of the vaccine zero, we started our government, today is the 68th days. We didn't have any stock of measles vaccine or other vaccines, but with the help of UNICEF, World Health Organization, Gavi, we have been able to collect plenty of stocks at our hand at the moment, and we started vaccination in 18 districts and 30 upazilas from 5th of this month, running month. And we started vaccination in 4 major cities, Mymensingh, Borishal and Dhaka City North and Dhaka City South. And from last 20th of this month, we have started this vaccination program all over the country under the able guidance of our Honorable Prime Minister. প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্কাউটস নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, বৈঠকে কি কি নতুন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং বিস্তারিত কি তথ্যপাত্র আপনার কাছে আছে জানতে চাই। অনেক বৈঠকটি আধা ঘন্টা আগে শুরু হয়েছে এবং এখনো সেই বৈঠকটি চলছে। এখানে মূলত সড়ক পরিবহন
এবং সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম এবং প্রতিমন্ত্রীও আছেন। এর পাশাপাশি পরিবহন সেক্টর সংশ্লিষ্ট যারা রয়েছেন, পরিবহন মালিক সমিতির বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতারা আছেন এবং সেই বৈঠকটি শেষ না হওয়া পর্যন্ত আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কত টাকা ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি। তবে তেলের দাম যে বৃদ্ধি করা হয়েছে সেই তেলের দাম বৃদ্ধির পরপরই মালিক পরিবহন যে সমিতিগুলো রয়েছে তাদের পক্ষ থেকে এক ধরনের বিশেষ করে বিআরটিএতে পরদিনই বৈঠক করা হয়েছিল, সেখানে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, যদিও সেটি সেই সময় জানানো হয়নি এবং তারা বলেছে যে তারা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা দিবেন। সেই প্রস্তাবনা নিয়েই মূলত হয়তো আজকে যে বৈঠকটি চলছে সেই বৈঠকটিতে মূলত আলাপ আলোচনা চলছে এবং সরকারের পক্ষ থেকে, কারণ এই বৈঠকটি শুরু হওয়ার আগে সড়ক পরিবহন প্রতিমন্ত্রী যিনি রয়েছেন হাবিবুর রহমান, তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন যে এটি যৌক্তিক পর্যায়ে যেন থাকে সেটি সরকারের পক্ষ থেকে, অর্থাৎ বিআরটিএ কি ধরনের প্রস্তাবনা দিল সেটি তাদের কাছে বিবেচনা নয়, যেটি যৌক্তিক হবে বা এর আগের যে বাস ভাড়া বাড়ানোর যে প্রস্তাবনাগুলো সেগুলো বিচার বিবেচনা করা হবে। সবকিছু মিলেই একটি যেই পরিমাণ তেলের দাম বাড়ানো হয়েছে সেই অনুযায়ী কিলোমিটার প্রতি আসলে কত টাকা বাড়ানো যায়, কত পয়সা বাড়ানো যায় সেটি নির্ধারণ করা হবে। এর মধ্যেই অবশ্য যাত্রী কল্যাণ সমিতি যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটির পক্ষ থেকে এক ধরনের প্রস্তাবনা দেওয়া হয়েছে কিলোমিটার প্রতি 15 পয়সা বাড়ানোর, সেটিও বিবেচনায় রাখা হবে কিনা। সবকিছু মিলেই আসলে সেই বৈঠকটি চলছে। সেই বৈঠকটিতে আসলে শেষ হলেই বলা যাবে যে কত টাকা বা কত পয়সা কিলোমিটার প্রতি বাড়ানো হলো, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। অনেক সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানকে বাগে আনতে না পেরে অবশেষে একতরফাভাবেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উল্লেখ করেননি কোনো সময়সীমা। তেহরানের তরফ থেকে পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব পাঠানোর জন্য সময় দেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। বর্ধিত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়ায় জানায়নি ইরান। যুদ্ধবিরতির শেষ সময়েও শান্তি আলোচনার জন্য প্রস্তুত ছিল ফেনু, নেওয়া হয়েছিল সব ধরনের ব্যবস্থা, কিন্তু মধ্যস্থতাকারীদের চেষ্টা, যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকিও আলোচনার টেবিলে আনতে পারেনি তেহরানকে। শেষ মুহূর্তে একতরফাভাবেই ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুরোধেই নিয়েছেন এই সিদ্ধান্ত। জানান এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। সে সময় অবধি ইরানের বন্দর ঘিরে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। অন্যদিকে নিজেদের কথায় এখনও অটল ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত আলোচনায় না বসার যে ঘোষণা দিয়েছিল তেহরান, তাতেই শেষ পর্যন্ত অনড় মোস্তাফা খামেনির প্রশাসন। ট্রাম্প অনেকটা বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই তেহরানের। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি তৈরির শঙ্কা দেখা দিয়েছে। সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতের কথা জানিয়েছে সেন্টকম। জবাব দিতে তৈরি ইরান। মার্কিন প্রেসিডেন্ট এবং সেই দেশের বারবার দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে সতর্ক করা হচ্ছে, ইসলামিক ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও পদক্ষেপ নেওয়া হলে আমাদের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। আগ্রাসী যুক্তরাষ্ট্র ও শিশু হত্যাকারী জায়নবাদী শাসনকে আগের চেয়ে আরো কঠোরভাবে একটি শিক্ষা দেয়া হবে। বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন নৌ অবরোধকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এমন সিদ্ধান্ত বহাল রাখা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলেও অভিযোগ করেন তিনি। আরাকচির হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করার সব উপায় জানা আছে ইরানের। দেশটি দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পিছপা হয় না বলেও জানান তিনি। দর্শক, আবারও দেশের প্রসঙ্গ। এবছর 5 লাখ মেট্রিক টন ধান ও 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার। বোরো ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রতি কেজি বোরো ধান 36 টাকা এবং প্রতি কেজি সিদ্ধ চাল 49 টাকা দরে
কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান 1 লাখ মেট্রিক টন আতপ চাল 48 টাকা দরে এবং 50,000 মেট্রিক টন গম 40 টাকা প্রতি কেজি সংগ্রহ করা হবে। 3 মে থেকে শস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। জাতীয় চাহিদা 4 কোটি কত লক্ষ মেট্রিক টন? 24 লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি, নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি। দেশের বিমান খাতকে আধুনিক ও দুর্নীতিমুক্ত করতে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এভিয়েশন হাব গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। নীলফামারীতে এভিয়েশন হাব এবং সৈয়দপুরে কার্গো হ্যান্ডেলিং কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা নিয়েও চলছে যাচাই বাছাই। 5 থেকে 6 মাসের মধ্যে বিমান খাতে দৃশ্যমান অগ্রগতি হবে বলে জানিয়েছে বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রাজীব আহমেদ। কাছাকাছি সময় একাধিক ফ্লাইট অবতরণ করলেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেগে যায় হজবরল। বিশেষ করে রাতে চাপ বাড়ে কয়েক গুণ। লাগেজ বেল্ট আর ইমিগ্রেশনই লেগে থাকে লম্বা জট। সমাধানে কি করছে সরকার? আমরা ইতিমধ্যে সিভিল এভিয়েশনকে নির্দেশ দিয়েছি যে স্লটগুলো এমনভাবে করেন যাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে পরে আমাদের প্লেনগুলি ল্যান্ড করে কন্টিনিউয়াসলি সকাল থেকে গভীর রাত পর্যন্ত বা 24 আওয়ার্স। 2টি গেট করেছি, 3টি স্ক্যানার মেশিন বসিয়েছি যাতে করে প্রবাসীরা আসলে পরে আর এই জটের মধ্যে না পড়তে হয় এবং তাড়াতাড়ি তারা যাতে বের হতে পারে। যাত্রীদের লাগেজ খোয়া যাওয়া বা ব্যাগ কেটে মালামাল চুরির ঘটনা কি থামানো গেছে? প্রবাসীরা যাতে লম্বা লাইন ধরে বা তাদের থাকতে না হয়, আপনার ইমিগ্রেশন করতে তাদের লম্বা প্রবলেম না হয়, সেগুলি কিন্তু কিছু কিছু সর্ট আউট আমরা ইতিমধ্যেই করেছি। কিছু ব্যাগ কাটা হতো, ব্যাগ চুরি হতো, সেগুলি প্রথম দিকেও হতো। আমাদের 1 মাস থেকে কিন্তু এই কমপ্লেনটা আর নাই। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি সৈয়দপুর কার্গো হাব তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখছে সরকার। চিন্তা করেছি যে একটা এভিয়েশন হাব তৈরি করার জন্য নীলফামারীতে অনেক জায়গা আছে, সৈয়দপুরে আমরা কার্গো হ্যান্ডলিং করার জন্য বিস্তর একটা সম্ভাবনা রয়েছে। এগুলি নিয়ে আমরা স্টাডি করছি। বিদেশি প্লেনগুলি যারা রিফুয়েলিং করতে যায় অন্য জায়গায়, সেটাও এখানে করা সম্ভব এবং সেটা করলে বিলিয়নস অফ ডলার এখান থেকে আর্ন করা সম্ভব। বিমান আর এভিয়েশনের বিভিন্ন পর্যায়ে সিন্ডিকেট দুর্নীতি বন্ধে নানা উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। জানালেন নতুন বেতন কাঠামো এবং বড় নিয়োগ পরিকল্পনা আছে। আজ করতে পারছি যে এখানে একটা সিন্ডিকেশন কাজ করে, সেগুলি ভাঙার জন্য এক এক করে আমরা চেষ্টা করছি কিভাবে একে অ্যাড্রেস করা যায়। একটা বেতন কাঠামো তৈরি করা দরকার, যে কাঠামোর ভিত্তিতে তারা স্বস্তি পাবে যে আমরা বিমানে একটা প্রেস্টিজিয়াস জব করছি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে বিমান খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা বাস্তবায়ন হলে ভোগান্তি যেমন কমবে, তেমনি দেশের এভিয়েশন খাতেও নতুন গতি আসবে বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কখনোই ব্যাংকে যাননি অথচ পেয়েছেন লাখ টাকা লোনের নোটিশ। সেই ঋণ আবার নেওয়া হয়েছে 8 বছর আগে। এমনটাই ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলায়। অভিযোগ উঠেছে স্থানীয় দালালের মাধ্যমে মানুষের এনআইডি ও প্রয়োজনীয় কাগজ জোগাড় করতেন অগ্রণী ব্যাংকের তৎকালীন শাখা ব্যবস্থাপক নুরুল ইসলাম। এরপরে তাদের নামে ভুয়া ঋণ উত্তোলন করে আত্মসাৎ করেছেন বিপুল পরিমাণ অর্থ। এরই মধ্যে অভিযোগের সত্যতাও পাওয়ায় নুরুল ইসলামের পেনশনের টাকা কেটে রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ। জয়পুরহাটের কালাই উপজেলার আওড়া গ্রামের বাসিন্দা পুতুল চন্দ্র ভ্যান চালিয়ে পরিবারের সদস্যদের জন্য দুমুঠো খাবার জোগাড় করেন। কখনো ব্যাংকের চৌকাঠ না পেরোনো এই পুতুল চন্দ্র হুট করে একদিন পান ব্যাংক লোনের নোটিশ। 2018 সালে স্থানীয় এক দালালের ঋণের প্রস্তাবে ভোটার আইডি সহ প্রয়োজনীয় কাগজ দিয়েছিলেন পুতুল চন্দ্র। পরবর্তীতে লোন হবে না বলে জানায় সেই দালাল। 2025 সালের মার্চে অগ্রণী ব্যাংক থেকে নোটিশ আসে, কালাই শাখা থেকে পুতুলের নামে নেওয়া হয়েছে 50,000 টাকা ঋণ। শুধু আসলে যা প্রায় দ্বিগুণ হয়েছে। আমাদের গ্রামের সমাজে একজন লোক এসে বলল, আমাদের গ্রামের, সে বলছে অগ্রণী ব্যাংকে লোন দিব। দেওয়ার পর আমার ভোটার আইডি কার্ড
কাগজপাতি এবং আমার ছবি বাসার থেকে নিয়ে যায় না। 5-6 মাস পর বলে এখন নুন টন হবে না, এগুলা বন্ধ আছে, আমি পরবর্তী এগুলা দেখবো বাবা। আওড়া গ্রামের আরও অনেকেই পুতুলের মতো নোটিশ পেয়েছেন, অথচ তারা কেউই ব্যাংক থেকে ঋণ নেননি। আমরা সব কাগজ সাইন দিলাম, দিয়ে তারপর আমাদের করছে যে 2 দিন পর তোমাদের ঋণ ফাইলান হয়ে যাবে, আসে চেক দিয়ে কাগজ নিয়ে যাবা। আমরা গেলাম, যা দেখে আমাদের ঋণ হয়নি। 1 বছর পর দেখেছি আমাদের সবাই নোটিশ লোড হচ্ছে, তা আমরা টাকা একটাও লেনি, 3 বাপ বেটার একটাও টাকা লেনি, ওই আমার ভাগনাও 1 টাকাও লেনি, ওর কাছেও নোটিশ আছে। নোটিশ আসে তো ওই বলেছে তোমাদের লোন আছে, তখন তো আমাদের শুনে তো মাথা ঘুরে গেছে যে আমাদের লোন নেই, কিছু নেই। আমরা কাগজ নিয়ে যাই, কাগজ আমাদের ফেরত দিছে, ফেরত দেয়, সেই কাগজ নিয়ে যায় আবার কিভাবে লোন করলো কি করলো। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, যে সময়ে ঋণগুলো দেয়া হয়েছিল তখন কালাই শাখার দায়িত্বে ছিলেন ব্যবস্থাপক নুরুল ইসলাম। অভ্যন্তরীণ নিরীক্ষায় তার বিরুদ্ধে 53 জনের নামে ভুয়া ঋণ নেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযুক্ত শাখা ব্যবস্থাপকের পেনশনের টাকা কেটে ঋণের টাকা সমন্বয়ের কাজও চলমান। 2017-18 সালে তৎকালীন ব্যবস্থাপক কৃষি ঋণ বিতরণে একটু কারচুপি করেছিল, তা আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষায় 2019 সালে ধরা পড়ে এবং সেই প্রেক্ষিতে থেকে আমরা ওই ব্যবস্থাপকের পেনশন থেকে আমার টাকা কেটে রেখেছি। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় দালালির মাধ্যমে গ্রামের সরল মানুষের ভোটার আইডি ও কাগজ সংগ্রহ করতেন নুরুল ইসলাম। এরপর তাদের নামে ব্যাংক থেকে ঋণ উত্তোলন করতেন। 2019 সালে চাকরি থেকে অবসরে যান অভিযুক্ত নুরুল ইসলাম। এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নুরুল ইসলাম। মোবাইল ফোনে জানান, ঋণ আদায়ের চেষ্টা চলছে। আমরা লোন দিয়েছি, আদায় আমরা সবাই মিলে করছি। তাদের কাছে সময় নিয়েছি, ইনশাল্লাহ আমরা জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ লোন আদায় করতে সক্ষম হবো ইনশাল্লাহ। 100-এর মধ্যে 75% আদায় হয়েছে, এখন 25% আছে, এটা জুলাইয়ের মধ্যে আমাদের আদায় হবে। নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। রাত পোহালেই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন আর 2 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ অনুষ্ঠিত হবে আগামীকাল। 152টি আসনে হবে ভোট গ্রহণ, চলবে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলোয় পাঠানো হচ্ছে ইভিএম মেশিন। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন উপলক্ষে 3 স্তরে নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও অন্যান্য বিভাগের পাশাপাশি সেনা মোতায়েনও করা হয়েছে। আকাশপথে নজরদারি চালাবে বিমান বাহিনীর সদস্যরা। যেসব অঞ্চলে আগামীকাল নির্বাচন নেই সেই সব এলাকায় চলছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির প্রচারণা। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ভারতের নন্দীগ্রাম থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, রাত পার হলেই তো আসলে নির্বাচন, আর সেখানকার প্রস্তুতি কেমন চলছে না চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানতে চাই। দেখুন, দুপুর এখন বাজে যে প্রায় 1টার কাছাকাছি। এই মুহূর্তেও দাঁড়িয়ে যে সমস্ত ডিসিআরসি অর্থাৎ যেখান থেকে ইভিএম মেশিন গুলো নিয়ে নিরাপত্তা কর্মী সহ ভোট কর্মীরা তাদের বুথে বুথে ফিরে যাচ্ছেন এবং সন্ধ্যের মধ্যে সেখানে পৌঁছতে হবে। আগামীকাল সকাল থেকে সেখানে ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই এই যে আমরা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম, এবং সেখানে কিন্তু যথেষ্ট হাই ভোল্টেজ কেন্দ্র বলা যেতে পারে। তার কারণ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তার যে মুখ্য নেতা, প্রধান বিরোধী দলনেতা, তিনি এই নন্দীগ্রামেরও প্রার্থী। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হাই ভোল্টেজ কিন্তু একটা কেন্দ্র হচ্ছে এই নন্দীগ্রাম, তাই সবার পাখির চোখ নন্দীগ্রাম। এছাড়াও তামিলনাড়ুতেও কিন্তু আগামীকাল প্রায় 234টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হবে আগামীকাল সকাল থেকে। সেখানে প্রায় 4023 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। 5,73,43,291 জন ভোটার ভোটদানে কালকে অংশ নেবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই অংশটাও কিন্তু বিশাল, এবং সব থেকে পশ্চিমবঙ্গে গত যে আগামীকাল যে মিটিং
নির্বাচন হবে, তাতে 1478 জন প্রার্থী কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বুথ সংখ্যা প্রায় 85,000-এর কাছাকাছি। 4,928 জন পুলিশ কর্মী এখানে নিয়োজিত হয়েছে। 2,407 কোম্পানি অর্থাৎ প্রায় 2,40,000-এর মতো কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যে কেন্দ্রেতে দাঁড়িয়ে রয়েছি, যে বুথ কেন্দ্রে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী একটি ক্যাম্প রয়েছে, সেখান থেকেও কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গাড়ি করে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন দেখার, আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে বিকেল 5টা পর্যন্ত। কোথাও সুকান্ত, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা জানছিলাম আসলে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত তথ্যপাত্র। দর্শক, দুপুরের বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু সময় পরেই, সাথে থাকুন।